নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে অন্নপূর্ণা যোজনার জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবার তোমাদের যে ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি একটু কিন্তু অস্পষ্ট লাগবে, ঠিক আছে? এবং আমি তোমাদের সব কিছু আমি ডেসক্রাইব করে দেবো, বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না। তবে ফর্মটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? অনেকগুলো পেজ রয়েছে, প্রায় 12টা মতো পেজ রয়েছে। তো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, যেটা প্রথম যেটা থাকবে, যেটা বলছে সেটা হলো পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ একটা কেওয়াইসি তারা করছে, অর্থাৎ নো ইয়োর কাস্টমার। তোমার সম্পর্কে ডিটেলসটা জানার জন্য, তোমার পরিবার সম্পর্কে ডিটেলস জানার জন্যই কিন্তু অনেক বড় একটি ফর্ম, যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে ফিল আপ করবে, ঠিক আছে? তো এখানে তোমাদের ফর্মটায় কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলছে যে পারিবারিক পরিচয়, প্রথমে হচ্ছে যে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম, HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার পুরো নামটা কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখ কত সেটা কিন্তু দিন মাস বছর, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির তার জন্ম তারিখ, দিন মাস বছর যা তোমার আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপটা করতে হবে। ওকে, পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা তোমাকে এখানে টিক দিতে হবে, ঠিক আছে? ওকে, তো যদি মহিলা তাহলে সেখানে টিক দিয়ে দেবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার নাম্বারটা তোমাকে মেনশন করতে হবে, দেখতেই পাচ্ছ আধার নাম্বার মেনশন করতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ তোমার রেশন কার্ডের দেখবে যে আইডি যদি থাকে সেই আইডিটা তোমাকে এই জায়গাটায় মেনশন করতে হবে। ওকে, তারপরে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কত, ঠিক আছে? তো সদস্য সংখ্যা তোমাকে শুধু সংখ্যাই কিন্তু লিখতে হবে, যে 4 জন 5 জন 10 জন কতজন রয়েছে পরিবারে, তো সেটা তোমাকে এখানে সংখ্যায় লিখতে হবে। যদি 4 জন থাকে 4 জন লিখবে, যদি 5 জন থাকে 5 জন বলে লিখে দেবে। বাংলায় ফিল আপ করতে পারো, ইংলিশেও ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এটা যেহেতু বাংলার ফর্ম, তো তুমি বাংলাতে ফিল আপ করাটাই বেটার। এরপরে ঠিকানা, ঠিকানার সম্পূর্ণ ডিটেলসটা, একদম স্থায়ী ঠিকানাটাই কিন্তু মেনশন করতে হবে, ঠিকানার সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, যোগাযোগের নম্বর অর্থাৎ তোমার কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু চাওয়া হয়েছে, যেটা তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা তোমাদের লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে, অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না, মাথায় রাখবে এটা। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের 9 নম্বর কলমে কি বলা হয়েছে। 9 নম্বর কলমে বলছে নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, দেখো এখানেই সকল সদস্য 1 2 3 যতজন তোমার সদস্য রয়েছে তার ডিটেলসটা এবার চাওয়া হচ্ছে। এখানে কি কি বলা হয়েছে দেখো। বাধ্যতামূলক বয়স 5 বছরের কম হলে এনে চিহ্নিত করুন। যদি কোনো 5 বছরের বয়সের কোনো বাচ্চা থাকে তাহলে তোমাকে NA বলে চিহ্নিত করতে হবে, নট অ্যাপ্লিকেবল বলে চিহ্নিত করতে হবে, তার কিন্তু আর কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না। এবং অনলাইন আধার যাচাইকরণ, দেখো তোমাকে অনলাইন কিন্তু আধার যাচাইকরণ যেন করা থাকে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এখানে তোমাদের বলে রাখি, এখানে যেগুলো যেগুলো তোমাকে করতে হবে, প্রথম যে সদস্য তার নাম, তার বয়স, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, অর্থাৎ ওপরে যে হেড অফ দ্য ফ্যামিলি যার নাম তুমি মেনশন করেছো তার সাথে তোমার সম্পর্ক কী সেটা কিন্তু মেনশন করতে হবে, বা যার যে প্রথম সদস্যের যার নাম লিখছো তার সাথে সেই হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্ক কী সেটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? তারপরে আধার নাম্বারটা মেনশন করতে হবে, ঠিক আছে? সেই সদস্যে মানে 1 নম্বর সদস্যের তার আধার নাম্বারটা মেনশন করতে হবে। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজেতে হচ্ছে দ্বিতীয় সদস্য, ঠিক আছে? এবার যতজন সদস্য তোমার, যদি পরিবারে 3 জন সদস্য থাকে তাহলে 3 নম্বর পর্যন্ত ফিল আপ করবে, ঠিক আছে? 4 জন যদি সদস্য থাকে 4 জন সদস্য থেকে গিয়ে ফিল আপ করবে, এরকম কিন্তু তোমাদের সদস্য সংখ্যা দেওয়া রয়েছে। দেখো 5 নম্বর সদস্য দেওয়া রয়েছে, ঠিক আছে? এরকম করে কিন্তু সদস্য সংখ্যাগুলো দেওয়া রয়েছে। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপারটা, একই রকম প্রসেস, ঠিক আছে? আর বাড়ালাম না, একই রকম প্রসেস। সেটা হলো নাম, সদস্য 2 নম্বর সদস্যের তার নাম, তার বয়স, তার জন্ম তারিখ যা তোমার আধার কার্ডে রয়েছে সেইটা দেখেই কিন্তু ফিল আপটা করতে হবে, ঠিক আছে? তার লিঙ্গ এবং হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং আধার নাম্বার সেটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি, দেখে নেবে এখানে পরপর আরও কিন্তু রয়েছে, ঠিক আছে? সদস্য সংখ্যাগুলো রয়েছে। ওকে, এরপরে হচ্ছে 10 নম্বর কলমে চলে এলাম। 10 নম্বরের পয়েন্টে কি বলছে দেখো, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট
নগদ অর্থ স্থানান্তরের যেটা বলছে সেটা এখানে দেখো যে সদস্য ওয়ান তার ব্যাংক এবং তার অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড, তারপরে সদস্য টু তার ব্যাংক তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, তারপরে 3 নম্বর সদস্য তার ব্যাংক তার অ্যাকাউন্ট তার আইএফএসসি কোড, ঠিক আছে। এবং অবশ্যই সেগুলো কিন্তু ডিবিটি করানো থাকতে হবে, অর্থাৎ ব্যাংকে তোমাদের আধারের সাথে যেন লিঙ্ক করানো থাকে, অর্থাৎ ডিবিটি নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। এখানে কিন্তু দেখো পরিবারের সম্পূর্ণ ডিটেলসটা তারা জানতে চাইছে, ঠিক আছে। তো এই রকম কিন্তু যতজন সদস্য তো তার কিন্তু ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্মটা বড় করেছে কিন্তু ফর্মের মধ্যে খুব একটা বেশি কিন্তু আমি কিছু জটিল কিছু দেখতে পেলাম না। এবার দেখো পরবর্তী চলে আসছি এপিক মানে হচ্ছে ভোটার। এবার হচ্ছে ভোটার কার্ডটা বার করতে হবে। ভোটার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি এবং প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর কিন্তু মেনশন করা আছে, দেখে নেবে। হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, ঠিক আছে, অর্থাৎ যার প্রথমে তুমি ফর্মটা ফিল আপ করছো, ঠিক আছে, তার এপিক নাম্বার। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, সেটা তুমি কিন্তু ভোটার কার্ডেই কিন্তু বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের দেখো বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের যে তালিকা, সেই তালিকা থেকেও কিন্তু তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা একবার তালিকাটা দেখে নেবে, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে সদস্য ওয়ান, দেখো সদস্য ওয়ান তার এপিক নাম্বার, তারপরে তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দেবে। সদস্য টু এর তার এপিক নাম্বার, তারপরে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, অর্থাৎ পরিবারে যারা যারা আছে তাদের সব ভোটার আইডি কার্ডটা বার করে এটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখে নেবে। আবার এখানেও কিন্তু সেই 3 নম্বর 4 নম্বর যতজন পরিবারের সদস্য রয়েছে, ঠিক আছে, 2জন থাকলে 2জন সদস্য দেবে, 3জন থাকলে 3জন সদস্য দেবে, সেরকম দেবে। এবার চলে আসছি বিভাগ ক্যাটাগরিতে হচ্ছে তুমি কোন ক্যাটাগরি থেকে, যে ফর্মটা ফিল আপ করছে সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে, অর্থাৎ তুমি ইউআর না ইডাব্লিউএস থেকে বিলং করছো, না এসসি থেকে, এসটি থেকে, ওবিসি থেকে, ঠিক আছে, না পিভিটিজি থেকে, না অন্যান্য থেকে। তো যেটা থেকে বিলং করছো সেই জায়গাটায় তোমাকে টিক দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের পরবর্তী হচ্ছে যে আর একটা ব্যাপার বলে রাখি, যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো, জাতিগত শংসাপত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস থেকে তাদের কিন্তু শংসাপত্র তাদের লাগবে এবং এটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। পরবর্তী যখন তুমি ফর্মটা জমা করবে তখন কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। এবার রেশন কার্ডের ব্যাপারে চলে আসছি। এখানে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ এতে গিয়ে টিক দেবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে গিয়ে টিক দেবে। যদি হ্যাঁ হয় তাহলে তোমাদের এএওয়াই কার্ড, না তোমাদের এখানে দেখো কতগুলো দেওয়া আছে, একটু অস্পষ্ট বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এর মধ্যে তোমার যে রেশন কার্ডটা সেটা কিন্তু এখানে মানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। সেখানে টিক দিয়ে কিন্তু উল্লেখ করতে হবে, দেখো যে সেই জায়গাটায় কিন্তু টিক দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা সেটা একবার দেখে নেবে, সেই জায়গাটা গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে যদি হ্যাঁ হয় তবে এইখানে আরও ভালোভাবে দেখো এই ব্যাপারটা মেনশন করা রয়েছে যে এএওয়াই না, তারপরে হচ্ছে পিএইচএইচ না এসপিএইচএইচ না RKSY1 RKSY2 না ভর্তুকিহীন। তো যেটা রয়েছে, অর্থাৎ আমি ভালো করে তোমাদের মেনশন করে দিচ্ছি, এএওয়াই পিএইচএইচ না এসপিএইচএইচ, ঠিক আছে, না এখানে RKSY1 না RKSY2, হ্যাঁ। তো যেটা আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এখানে তুমি টিকটা দিয়ে দেবে, ওকে। এরপরে হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। তো সেটা তুমি কি, সেটা তোমাদের পরিবারে কি রেশন তুলছো? যদি তুলে থাকো তাহলে হ্যাঁ করবে, নাহলে তুমি না করবে, ঠিক আছে। সেটা তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে সম্পদ, ঠিক আছে, অ্যাসেট। তো এখানে তোমাদের যেটা বলছে সেটা হলো টিক দিতে হবে। দেখে নাও যে পরিবারের ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ 3টে বা তার বেশি কি পাকা ঘর রয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ করবে, না হলে তুমি এখানে না করবে। এরপরে জমির মালিকানা, তোমার রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জমির রেকর্ডের যে কপিগুলো সেগুলো কিন্তু তোমাদের লাগবে, এবং সেগুলো যে আছে সেটার জন্য তোমাকে হ্যাঁ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পরিবার সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতাংশ তোমাদের জমি রয়েছে, সেটা রেজিস্ট্রেশন নথি এবং সেটার কিন্তু সর্বশেষ এটা কিন্তু তোমাদের লাগবে, এবং সেটা কত শতক জমি রয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে।
এবং জমির পর্চা এগুলো কিন্তু তোমাদের সব দেখবে। ওকে, এগুলো কিন্তু তোমাদের সব রাখতে হবে, জমির দলিল টলিল। এরপরে হচ্ছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আচ্ছা, আপনার পরিবারের কি কোনো 4 চাকার গাড়ি আছে? তো যদি তোমাদের মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে তাহলে মেনশন করবে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ বলে দেবে, আর যদি না থাকে তাহলে নাইতে গিয়ে টিক দেবে। ঠিক আছে, এখানে গাড়ি, জিপ, ট্র্যাক্টর এগুলো কিন্তু মেনশন রয়েছে। ঠিক আছে, যদি থাকে সেটা মেনশন করতে পারো। এরপরে হচ্ছে যে পরিবার ভিত্তিক সদস্যদের, এখানে বলছে যে পরিবার ভিত্তিক সদস্যদের এখানে স্বাস্থ্য বিমা। ঠিক আছে, এটা স্বাস্থ্য বিমা। ওকে, স্বাস্থ্য বিমা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা কিন্তু নেই। ওকে, তো এখানে স্বাস্থ্য বিমার কথা কিন্তু বলছে, মানে হেলথ ইন্স্যুরেন্সের কথা কিন্তু বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে কি কি বলা হয়েছে দেখো। পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা যদি থাকে, স্বাস্থ্য বিমা করা, তাহলে তুমি এখানে হ্যাঁ দিতে পারো। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি, ঠিক আছে, কোথায় আছে সেটা কিন্তু মেনশন করতে হবে। আর যদি না হয় তাহলে নাতে গিয়ে টিক দিয়ে দেবে। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে সদস্য 1 সে কি সরকারি থেকে বিমা করা না বেসরকারি থেকে, বিমার মানে অঙ্কটা কত, বিমার কত অ্যাসিওর করা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে প্রিমিয়ামের বিতরণ সেটা কিন্তু মেনশন করতে হবে। তারপর সদস্য 2তে চলে যাবে, সেখানে তোমাদের এই সরকারি না বেসরকারি, যদি হ্যাঁ হয়। আর যদি না করো তাহলে তো এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, এরকমই কিন্তু তোমাদের সদস্য 1, সদস্য 2 মানে পরিবারের সম্পূর্ণ সদস্যদের তাদের সব কিছু ডিটেলসটা তারা জানতে চাইছে। ওকে ওকে, তো এরপরে হচ্ছে আয় পেশা। তো কোনো সদস্য, তোমার পরিবারের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ কোনো ইনকাম ট্যাক্স কি দেয়? ঠিক আছে, তো এখানে তোমাদের বলে রাখি, যদি কোনো আয়কর বা পেশাগত কোনো কর যদি দেয়, মানে ইনকাম ট্যাক্স যদি দেয়, তাহলে তুমি হ্যাঁ করবে, আর না হলে তুমি না করবে। এবং এখানে আর একটা ব্যাপার বলে রাখি, যদি হ্যাঁ হয় তবে নাম এবং প্যান কার্ডের নাম্বার অথবা পেশা তোমাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে কিন্তু সেই ব্যক্তির তার নাম, তারপরে তার প্যান কার্ডের নাম্বার এবং তোমাকে পেশা অথবা পেশা, আচ্ছা অথবা পেশা, ঠিক আছে, অর্থাৎ তুমি নাম এবং প্যান কার্ডের নাম্বারটা মেনশন করে দিলেই হবে। তো প্যান কার্ড মানলেই তো সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে প্যান কার্ডের দেখো, আচ্ছা এইখানে দেখো, এইখানে কিন্তু আসল জিনিসটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি হ্যাঁ হয়, যদি প্যান কার্ডে তোমার যদি যদি তোমার এখানে দেখো, এখানে কি বলেছে, যদি তুমি যদি আয়কর বা তোমার যদি ইনকাম ট্যাক্স যদি তুমি দাও, তাহলে যদি সেটা হ্যাঁ হয় তাহলে, আর না হলে তো এগুলো কোনো ফিল আপ করার প্রয়োজন হবে না। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা ফিল আপ করতে হবে, যে জায়গাটা তোমার দেওয়া রয়েছে, যে সদস্য 1 অর্থাৎ তার নাম, তার প্যান কার্ডের নাম্বারটা, তারপরে সদস্য 2 তার নাম, তার প্যান কার্ডের নাম্বারটা, সদস্য 3 তার নাম, তার প্যান কার্ডের নাম্বারটা, এরকম মেনশন করতে হবে যতজন সদস্য রয়েছে। ঠিক আছে, এখানে 5টা করে সদস্য সংখ্যা কিন্তু দেয়া রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন। ওকে, সে সরকারি ক্ষেত্রে কাজ করে কি বেসরকারি ক্ষেত্রে কাজ করে, বেতনভোগী কর্মচারী, ঠিক আছে, তো সেইটা কিন্তু এখানে বলছে যে আংশিক সময়ে কর্মরত বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, তো ব্যবসায়ী বা মালিক, তো এইগুলো কিন্তু এখানে গৃহিণী, যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী দিয়ে দেবে, বেকার যদি হয় বেকার দিয়ে দেবে। তো যেটা এখানে তোমাদের এখানে প্রযোজ্য আছে মানে তোমার জন্য, সেটা কিন্তু তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত। তার মানে এখানে যে কতজন হচ্ছে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য মানে সংখ্যা কত, সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, তো সেটা তোমাকে মেনশন করতে হবে, কতজন প্রাপ্তবয়স্ক সে শিক্ষিত আছে আর কতজন প্রাপ্তবয়স্ক তারা অশিক্ষিত আছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এবং পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা তোমাকে মেনশন করতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে কোনো সদস্য কি সরকারি কর্মচারী, রাজ্য, কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় সংস্থা, সংবিধিবদ্ধ
সহায়তাপ্রাপ্ত যদি স্ট্যাচুয়েটারি বডি বা প্রাইভেট সেক্টর আন্ডারটেকিংয়ে যদি কোনো কাজ করে থাকে, চাকরি করে থাকে, তাহলে সেটা তোমাকে মেনশন করতে হবে। যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর হ্যাঁ হলে তোমাদের এখানে শংসাপত্র কিন্তু অবশ্যই লাগবে সেই কর্মসংস্থানে, আর যদি না হয়ে থাকে তাহলে এটা কিছু লাগবে না। তারপরে হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক, ঠিক আছে, বা পৌর স্থানীয় সংস্থা, তো এইগুলোর যদি থাকে, ঠিক আছে, তো সেটার জন্য এখানে দিতে হবে যে তোমার পরিবারে কোনো সদস্য যদি সাংবিধানিক পদে যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, না হলে তুমি নাইতে গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তো যদি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ করবে, না হলে তুমি না করে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সদস্য কি এখানে জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটির অধীনে যদি নিবন্ধিত থাকেন তাহলে তোমাদের হ্যাঁ করতে হবে, না হলে তোমাকে না করতে হবে, ঠিক আছে। এইখান থেকে তারপরে দেখো পরবর্তী, পরিবারের মোট বার্ষিক আয় কত, বার্ষিক আয়টা কিন্তু জানতে চাইছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে সেই লিমিটটা কিন্তু দিতে হবে, আর যদি না হয় তাহলে অনির্দিষ্ট করে এখানে কিন্তু মেনশন করা আছে, তাহলে না মানে অনির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার বার্ষিক আয় চেয়েছে, মানে বছরের টোটাল যে ইনকাম সেটা কিন্তু চেয়েছে, পরিবারের মোট বার্ষিক আয়, ঠিক আছে, পরিবারে যতজন সদস্য রয়েছে টোটালটা কিন্তু চেয়েছে। আচ্ছা, এবার অন্যান্য নথি, পরিচয় নথিতে কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, ঠিক আছে, বলছে যে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এখানে সদস্য 1 প্রযোজ্য নয়, তারপরে হচ্ছে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে তার আবেদন নাম্বারটা দিতে হবে, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। তো যদি সিএতে এখানে আবেদনের যে বর্তমান অবস্থা তোমার জানতে চাওয়া হচ্ছে, যদি এখানে দেখো 1 নম্বর বলছে সদস্য 1-এর ক্ষেত্রে, সদস্য 2-এর ক্ষেত্রে, সদস্য 3-এর ক্ষেত্রে সব কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে তাদের স্ট্যাটাসটা এখন কী রয়েছে। সেখানে প্রযোজ্য নয় বা আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা দিতে হবে, যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে, যেটা তোমার কন্ডিশন সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আর যদি প্রযোজ্য না থাকে তাহলে সেটা এখানে টিক দিয়ে দেবে, অর্থাৎ যেটা অপশানে হবে সেটাই কিন্তু তোমাদের টিক দিতে হবে, ঠিক আছে। তোমার সি এর ব্যাপারে জানতে চেয়েছে। এরপরে হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, দেখো কেসিসির ব্যাপারে বলছে, কেসিসি এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই রকম যদি তোমার কোনো ক্রেডিট কার্ড থাকে তার নাম্বারটা মেনশন করতে হবে, ঠিক আছে, তার নাম্বারটা যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা। আর যদি না থাকে তাহলে এইগুলোর এটার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, এবার হচ্ছে যে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে, যদি নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। সদস্য 1 মানে 1 নম্বর সদস্য, পরিবারের 1 নম্বর সদস্য, সেক্ষেত্রে যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয়। এরপরে যদি না হয়ে থাকে তাহলে না করবে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, যে এটা মামলার অধীনে রয়েছে তাহলে তুমি এখানে হ্যাঁ করতে পারো যদি ট্রাইব্যুনালে থাকে। আর যদি না হয়ে থাকে, যে এখানে নাম বাদ পড়ে যদি না গিয়ে থাকে তাহলে এখানে না করবে, ঠিক আছে। এবার তোমার ক্ষেত্রে যেটা সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা যা সদস্য রয়েছে তারই কিন্তু এটা চাওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই ফর্মটা যে এত বড় হয়েছে শুধুমাত্র তোমার ফ্যামিলি ডিটেলসটা জানার জন্যই কিন্তু এই ফর্মটা এত বড় করা হয়েছে। এরপরে হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু এখানে জানা রয়েছে, জানতে চাওয়া হচ্ছে যে শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম কি, ঠিক আছে, এই ব্যাপারটা, তো কোন বিদ্যালয়ে পড়ে, সে সরকারি বিদ্যালয়ে পড়ে না বেসরকারি বিদ্যালয়ে পড়ে, ঠিক আছে, তো সেই ব্যাপারে ডিটেলসটা সেটা জানা হচ্ছে। এবার শিশুর সদস্য সংখ্যা যতগুলো ততগুলোই দেবে। যদি তোমার বাড়িতে কোনো শিশু না থাকে তাহলে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। শিশুদের টিকাকরণের ব্যাপারটা এখানটা জানতে চাওয়া হচ্ছে, যে টিকাকরণ করা হয়েছে হ্যাঁ কি না সেটা মেনশন করতে হবে। তারপরে হচ্ছে যে দেখো ডিবিটি বা পেনশন, এখানে বলছে যে আপনি কি ডিবিটি, পেনশন ইত্যাদির মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো সুবিধা পাচ্ছেন, অর্থাৎ তুমি কি সরকারি অন্য কোনো সুবিধা নাও, যদি নিয়ে থাকো তাহলে এখানে হ্যাঁ করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে না করবে, ঠিক আছে, ঠিক আছে। এবং সেটার জন্য তোমাকে অবশ্যই কিন্তু সেই স্কিম তালিকার সেটা কিন্তু তোমাকে দিতে হবে, যে প্রকল্পের সেই নামটা, যে প্রকল্পে তুমি সুবিধা পাচ্ছ, যদি অন্য কোনো সুবিধা পেয়ে থাকো সেটা কিন্তু মেনশন করতে হবে। বাদ দেওয়া হলে তার কারণ অফিসার কর্তৃক পূরণীয় সেটা কিন্তু হবে, ওকে।
আচ্ছা, এখানে বলছে যে এখানে দেখো পরবর্তী যেটি সেটি হচ্ছে ঘোষণা ও সম্মতি। এইখানে যেটা বলছে যে আপনি এই মর্মে ঘোষণা আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্যগুলো সত্য, প্রযোজ্য ক্ষেত্রে সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরের উল্লেখিত কোনো মানদণ্ড গোপন করিনি। আমি অবগত যে আমার দ্বারা প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে তার জন্য আমি আইনানুগ শাস্তির জন্য যোগ্য হব। অর্থাৎ যদি কোনো মিথ্যে যদি তুমি কোনো কিছু করে থাকো, মানে দিয়ে থাকো ইনফরমেশন এখানে ফিল আপের সময় বসিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার আইনানুগ ব্যবস্থা কিন্তু হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে, অর্থাৎ তোমার এখানে সই কিন্তু হবে, এই জায়গাটায় তোমাকে সই করতে হবে। এবং এই ফর্মের যাচাইযোগ্য মিথ্যা তথ্য প্রদান করা দণ্ডনীয় অপরাধ। তো এটা তোমাকে এখানে মেনশন করে তোমাকে এখানে কিন্তু একটা সই করতে হবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের ফর্মটা ফিল আপ। অর্থাৎ অনেক বড় ফর্ম, শুধুমাত্র পরিবারের ডিটেলসটা নিয়েই কিন্তু ফর্মটা, যেটা বোঝা গেল, ঠিক আছে? একেবারে হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিলাম। আরও ডিটেলসে আরও সুন্দরভাবে ব্যাপারটা আসবে। আরও একটু যদি তোমাদের কাছে কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হলে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপটাও আমি দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। যার জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।